আজকে হচ্ছে আমাদের খুবই বেসিক একটা ক্লাস, মানে একদমই বেসিক। আর আরেকটা বিষয় হচ্ছে এমন এমন কিছু আপনি হয়তোবা আজকের ক্লাস থেকে জানতে পারবেন যেগুলো হয়তোবা আপনি আগে জানতেন না। ঠিক আছে, যে বিষয়গুলো হয়তো আপনার আগে ক্লিয়ার ছিল না, বাট এখন হয়তোবা ক্লিয়ার হবে। আর এই বেসিক জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন বিগিনার হয়ে থাকেন। সো এইটা হচ্ছে আমাদের প্রথম মডিউল, মডিউল 1। অ্যান্ড এই মডিউলে হচ্ছে আপনার ফান্ডামেন্টালস অফ ভিডিও এডিটিং নিয়ে আপনার হচ্ছে কথাবার্তা হবে। মডিউল এটা একটা ক্লাসেই সীমাবদ্ধ, আজকের ক্লাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো প্যারা নেওয়ার কোনো কারণ নাই যে আপনি হচ্ছে পুরা কোর্স জুড়ে থিওরি পড়বেন, এরকম না। আজকের ক্লাসটাই শুধুমাত্র থিওরিটিক্যাল হবে। অ্যান্ড এখানে দেখেন ফান্ডামেন্টালস অফ ভিডিও এডিটিং, ঠিক আছে? তো এই জিনিসটার আন্ডারে হচ্ছে আমাদের আছে হাউ ভিডিও এডিটিং স্টার্টেড। এখন আপনি জাস্ট জানতে পারবেন যে কিভাবে হচ্ছে ভিডিও এডিটিং জিনিসটা শুরু হয়েছে, বা কি কোন ধরনের কম্পিউটার দিয়ে জিনিসটার যাত্রা শুরু হয়েছে, এরকম কিছু। অ্যান্ড দেন হচ্ছে আছে আপনার হোয়াট ইজ ভিডিও অ্যান্ড এফপিএস, মানে ভিডিও কিভাবে কাজ করে, ভিডিও জিনিসটা কি। তারপরে আপনারা যে সবসময় বলি ফ্রেম পার সেকেন্ড বা এফপিএস, এই জিনিসগুলা কি, এইগুলো হচ্ছে জানতে পারবেন। দেন হচ্ছে হোয়াট ইজ অ্যাসপেক্ট রেশিও, তারপরে হচ্ছে লার্নিং টুলস ভার্সেস স্কিলস। ওকে, ঠিক আছে? এন্ড এখন আমরা হচ্ছে এই অংশটা শুরু করি, ঠিক আছে? প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের হাউ ভিডিও এডিটিং স্টার্টেড, ঠিক আছে? অর্থাৎ ভিডিও এডিটিংটা কিভাবে শুরু হয়েছিল। এখন আমি যদি বলি আপনার হচ্ছে ভিডিও এডিটিং এর ইতিহাস যেটা ছিল, এইটা হচ্ছে আপনার শুরু হয়েছিল একদম ফিল্ম ইন্ডাস্ট্রির যখন প্রাথমিক যুগ ছিল। এন্ড এই যুগটা কখন হয়েছিল? 1900 সালে, ঠিক আছে, 1900 দশকের দিকে। এরপরে ওই সময় ফিল্ম এডিটিং মানে আপনার হচ্ছে আমরা যেরকম এখন সফটওয়্যারে বসে বসে করতেছি, তাই না? হ্যাঁ, তখনকার যুগে কিন্তু এরকম ছিল না। তখনকার যুগে ছিল হচ্ছে একটা ফিতা, যে ফিতাটার নাম হচ্ছে ফিল্ম স্ট্রিপ, ঠিক আছে? এটা একটা টেপের মতো ছিল। আপনি যখন ক্যামেরা দিয়ে একটা ভিডিও রেকর্ড করবেন, ওইটা রেকর্ড করার পর একটা বিশাল আকার হচ্ছে ফিতা বের হইতো। ওই ফিতার ভিতরে আপনার হচ্ছে ভিডিওর প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম থাকতো, ঠিক আছে? তখন এই যে এইরকম ভাবে হচ্ছে একটা মানুষ, যে ভিডিও এডিটর ছিল তখনকার সময়, সে হচ্ছে ভালোভাবে এই যে ফিতাটা দেখতো। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে এইটা দেখতে পারবেন। এই যে ফিতার মধ্যে কিছু আহ মানে ছেদা ছেদা টাইপের দেখা যাচ্ছে না, এগুলো আসলে ছেদ না। এখানে হচ্ছে সবগুলো ফ্রেমের হচ্ছে ছবি আছে, বাট অনেক আগের কালের ক্যামেরা দিয়ে হচ্ছে ফটোটা তোলা হয়েছে, যার কারণে হয়তোবা এগুলা দেখা যাচ্ছে না। তো ওরা কি করতো, ফ্রেম বাই ফ্রেম দেখতো, দেখার পরে একটা কাঁচি হাতে নিত, নেওয়ার পরে যেই জায়গাগুলা হচ্ছে আপনার অপ্রয়োজনীয়, এই জায়গাগুলোকে হচ্ছে কাঁচি দিয়ে কেটে কেটে ফেলে দিত। ফেলে হচ্ছে আবার এই যে টেপ যেটা ছিল, ওইটাকে হচ্ছে কাছাকাছি এনে টেপ দিয়ে আবার জোড়া লাগাই দিত। আর আপনারা চাইলে এগুলো পড়তে পারেন যে এটার হচ্ছে আবিষ্কারক হচ্ছে আপনার লুমিয়ের ব্রাদার্স, জর্জ আপনার হচ্ছে মেলিয়েস। হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু আপনি যদি এই জিনিসটা পড়েন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এন্ড আগামীকালকে কিন্তু আমরা আগামীকালকের ক্লাস শুরুতে প্রথম 5-7 মিনিট কিন্তু আপনাদের থেকে এই জিনিসগুলো আমরা জিজ্ঞেস করব যে এইখানে কিভাবে শুরু হয়েছিল ভিডিও এডিটিংটা, কারণ এই জিনিসটা জানা খুবই জরুরি। আপনি একজন ভিডিও এডিটর অথচ আপনি জানেনই না যে ভিডিও এডিটিং জিনিসটা কই থেকে আসছে, তাহলে জিনিসটা কেমন হয়ে যায় না? আচ্ছা, এখন দেখেন এরপরে যদি যাই, সেটা হচ্ছে মধ্যযুগ। এখন মধ্যযুগ অব্দি যাওয়ার সময় আপনার হচ্ছে 1924 সালের দিকে আপনার মুভিওলা নামে একটা মেশিন হচ্ছে একটা কোম্পানি বানাই ফেলছে, ঠিক আছে? এন্ড এই মেশিনটা হচ্ছে আপনার ছিল কিছুটা এইরকম, একদম বিশাল একটা মেশিন, যেখানে শুধুমাত্র একটা মনিটর থাকতো, ঠিক আছে? এন্ড ওই মনিটরটা এমন না যে আপনার মনিটরের মতো এত ভিজিবিলিটি আছে, ঠিক আছে? ওইটা জাস্ট নর্মাল, একদমই নর্মাল একটা মনিটর ছিল, ঠিক আছে? ওইটা তো হচ্ছে ভিডিও এডিটর একদম কাছাকাছি বসতো, বসে তারপরে চোখ দিয়ে দিয়ে দেখতো। আর হচ্ছে এখানে যে প্যাডেল গুলা আছে, এগুলা ঘুরে ঘুরে আপনার ওই যে ফিল্মি স্ট্রিপ যেগুলো একটু আগে আলোচনা করলাম টেপের মতো, এগুলারে ঘুরে ঘুরে আনতো, আনতে পারতো। প্লাস হচ্ছে এইটা প্রথম মেশিন ছিল যেটা মোটামুটি আপনার হচ্ছে ইয়াগুলা ভিডিওগুলা প্লে করতে পারতো, ঠিক আছে?
তো প্লে প্লে করে দেখার কারণে সুবিধা যেটা হইতো, আপনার হচ্ছে টেপ গুলা যখন যেটা আসতো তখন হচ্ছে ঠিক সেই পোর্শনে একদম ডিরেক্টলি কাছে দিয়ে কেটে ফেলতে পারতো। বুঝতে পারছেন? এন্ড এখানে হচ্ছে এগুলোর সাথে আপনার অডিওর জন্য কিছু হচ্ছে ইনস্ট্রুমেন্টও ছিল, মানে মেশিনের সাথে বিল্ট ইন আসতো। তো ওই সময় যে মেশিনগুলা তৈরি হয়েছে এগুলার মধ্যে একটা হচ্ছে মুভিওলা, আরেকটা হচ্ছে আপনার স্টিনবেক, দেন হচ্ছে কেম। হ্যাঁ, এই তিনটা মেশিন হচ্ছে প্রায় একটার পরে একটা আপনার হচ্ছে আসছে। ঠিক আছে, প্রথমে সবার আগে হচ্ছে মুভিওলা আসছিল, দেন হচ্ছে আপনার স্টিনবেক আর কেম আসছে বিভিন্ন কোম্পানির হাত ধরে। ঠিক আছে, এই যে এখানে দেখেন ফিল্ম এডিটররা এই মেশিনের মাধ্যমে ফিল্মের ট্রিপ গুলোকে কেটে সংযুক্ত করে দৃশ্যের ধারাবাহিকতা ও বিন্যাস ঠিক করতে পারতো। ঠিক আছে, এন্ড এরপর হচ্ছে এডিটিং জগতে আসো উন্নতর মেশিন কেম এবং স্টিনবেক, অর্থাৎ আপনার যে এই যে মুভিওলাটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার 1924 সালে আসছিল, ঠিক আছে, বাট ভিডিও এডিটিং এর যখন মধ্যম যুগটা ছিল ওই যুগের সময়ে হচ্ছে আপনার ওই যুগ চলাকালীন সময়ে আপনার পরবর্তীতে স্টিনবেক এবং কেম আসে, যেগুলো হচ্ছে আপনার মুভিওলা থেকে কিছুটা উন্নত প্রযুক্তির ছিল। এরপরে যদি আমরা একটু সামনে যাই, এরপরে আসছে হচ্ছে আমাদের ডিজিটাল এডিটিং। আমি যদি বলি আপনাকে জিজ্ঞেস করি যে বিশ্বের প্রথম ভিডিও এডিটিং সফটওয়্যার কোনটা, আপনি নাম কি বলবেন একটু বলেন তো দেখি। এটা সফটওয়্যার না, এটা জাস্ট একটা মেশিন যেটা ডেডিকেটেড ভাবে শুধু ভিডিও এডিটিংই করতে পারতো, এটা কোনো কম্পিউটারও না। আমি সফটওয়্যারের কথা বলতেছি। প্রিমিয়াম। সবার আগে 1980 সালে এভিড মিডিয়া কম্পোজার নামে একটা সফটওয়্যার ছিল, এইটা আসছে। ইভেন আপনি যদি খবর নেন আমাদের যে মুভিগুলা হয়, মুভিগুলা 90%-এরও বেশি মুভিজ এভিড মিডিয়া কম্পোজারেই হচ্ছে আপনার এডিট হয়। ঠিক আছে, আমি যদি আপনাকে একটা মুভির টাইমলাইন দেখে তাহলে আপনি বুঝতে পারবেন এটা কি প্রিমিয়ার প্রো নাকি এভিড, বাট আপাতত আমার কাছে নাই, আমি জাস্ট আপনাদেরকে সফটওয়্যারটা দেখাই। ওই সফটওয়্যারটা কিন্তু এখনো মার্কেটে আছে। ঠিক আছে, ওইটা শুধুমাত্র ফিল্মের কাজেই বেশিরভাগই ইউজ হয়, বাট আপনি এজ এ ভিডিও এডিটর হিসেবেও এটা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, বাট এটা একটু হার্ড কোর সফটওয়্যার। ঠিক আছে, এই যে এইটা, হুম, এইটা হচ্ছে মানে পৃথিবীর সর্বপ্রথম ভিডিও এডিটিং সফটওয়্যার। ওকে, আর ওই সময় যখন হচ্ছে অ্যাভিড প্রথম রিলিজ হয়েছিল তখন ভিডিও এডিটিং বলতে আপনার হচ্ছে কয়েকটা ফিচার ছিল জাস্ট ওই সফটওয়্যারটাতে। আপনি হচ্ছে 2-4টা অডিও এড করতে পারতেন, প্লাস হচ্ছে কিছু কার্ড বসানো, আর আপনার হচ্ছে ক্লিপগুলোকে ট্রিমিং করা। এই 3-4টা জিনিসই ছিল জাস্ট ভিডিও এডিটিং বলতে। এন্ড পরে আস্তে আস্তে যুগ যখন আস্তে আস্তে আগাইতেছে তখন হচ্ছে আপনার এই ধারাটা কন্টিনিউ হইছে, হইতে 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 এখন প্রত্যেকটা সফটওয়্যার উন্নত হয়ে গেছে। এরপরে আসে নন লিনিয়ার এডিটিং। ঠিক আছে, এখন নন লিনিয়ার এডিটিংটা কি? নন লিনিয়ার এডিটিং হচ্ছে কি, যেটা যেই এডিটিং এর মধ্যে আপনার কোনো টেপ বা এরকম কিছু লাগে না। আপনি ক্যামেরা দিয়ে রেকর্ড করছেন, ওই ভিডিওটা আপনি সফটওয়্যারে আনছেন, এডিট করে ফেলছেন, শেষ। যেটা আমরা বর্তমানে করতেছি। নন লিনিয়ার এডিটিং এর মধ্যে অনেক ধরনের টুলস আছে, যেমন আপনার এভিড এখন নন লিনিয়ার হিসেবে আছে, দেন হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো আছে, আফটার ইফেক্ট আছে, আফটার ইফেক্ট হচ্ছে মোশন গ্রাফিক্স এর সফটওয়্যার, এটা ভিডিও এডিটিং না। ডাভিনসি রিজলভ আছে, ফিল্মোরা আছে, ক্যাপকাট আছে, আরো অভাব নাই। ঠিক আছে, মানে এইরকম এই যে সফটওয়্যার গুলা, এইগুলো হচ্ছে নন লিনিয়ার এডিটিং এর আন্ডারে পড়ে। তাহলে এবার হচ্ছে আমরা মেইন টপিকের দিকে আগাই। ঠিক আছে, যে হোয়াট ইজ ভিডিও এন্ড এফপিএস। ভিডিও যে জিনিসটা আমরা নর্মালি দেখি যে আমার সামনে দেয়া আমি হচ্ছে হাত নাড়াইলাম, এটা ভিডিও হয়ে গেল। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার একটা অবজেক্ট এখান থেকে এখানে ডান থেকে বামে মুভ করলো। হ্যাঁ, এটা যখন মুভ হচ্ছে তখন একদম প্রথম ফ্রেম থেকে শেষ ফ্রেম অবধি এটা মুভিংটা দেখা গেছে, তার মানে এটা ভিডিও হয়ে গেল। অর্থাৎ ভিডিওটা কি, এমন একটা দৃশ্যমান জিনিস যেটা হচ্ছে মুভ করে। ঠিক আছে, মুভ করে, অথবা হচ্ছে আপনার যেটা চলন আছে যদি আপনি সায়েন্সের ভাষায় বলেন। ঠিক আছে, এই যে ভিডিও জিনিসটা, এইটা কি আপনার মনে হয় যে আদৌ এটা ভিডিও? আসলে কি ভিডিও বলেন তো একটু দেখি, হ্যাঁ নাকি না? এক সেকেন্ডে আমাদের ক্যামেরা যতগুলো মনে করেন যে ছবি তুলতে পারে এক সেকেন্ডে এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন দেখেন, আপনার ভিডিও জিনিসটা হচ্ছে ছবির উপর ডিপেন্ড করে। ভিডিও ইজ নট ভিডিও। যেটা আমরা চোখের সামনে সবসময় দেখি সেটা সবসময় সেই জিনিসটা নাও হতে পারে, সেটা অন্য কিছুও হতে পারে। সেরকম ভিডিওর পিছনেও
এরকম একটা হিডেন জিনিস আছে, সেটা হচ্ছে ইমেজ। ঠিক আছে, আপনি মনে করেন যে একটা ওয়াটার বোতল হচ্ছে আপনার টেবিলের উপরে রাখলে, ঠিক আছে, আপনি একটা ছবি তুলবেন বরাবর, ছবি তোলার পরে একদম হালকা জাস্ট কিঞ্চিত পরিমাণ নাড়িয়ে আবার সেম পজিশনে, ক্যামেরা সেম পজিশনে থাকবে, নড়তে পারবে না। ঠিক আছে, আরেকটা ছবি তুলেন, এরকম করে আপনি 24 থেকে 25টা ছবি তোলেন। তোলার পরে প্রত্যেকটাকে যদি আপনি হচ্ছে একটা সেকেন্ডের ভিতরে, মানে এই যে 24-25টা ফ্রেম নিছেন, এই 24-25টা ছবিকে আপনি হচ্ছে যদি একটা সেকেন্ডের মধ্যে দিয়ে দেন সবগুলোকে বসায় বসায়, তখন দেখবেন এটা ভিডিও হয়ে গেছে। বুঝতে পারছেন? কিন্তু শর্ত হচ্ছে কি, আপনার ক্যামেরা নড়তে পারবে না। বুঝাইতে পারছি? এটা হচ্ছে মেইন শর্ত। এভাবে হচ্ছে মেইনলি ভিডিওর জিনিসটা তৈরি হয়। আমি যদি আরেকটু সহজভাবে বুঝাই, ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল আছে ফ্রেম পার সেকেন্ডের। এখন ভিডিওটা কিন্তু ডিপেন্ড করে এফপিএস এর উপরে। এখন এফপিএসটা কি? এফপিএস হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ একটা ভিডিওতে একটা সেকেন্ডে যতগুলা ফ্রেম থাকে সেটাকে হচ্ছে এফপিএস বলে। এখন ফ্রেম মানে কি? ফ্রেম হচ্ছে ইমেজ। বুঝতে পারছি? এখন দেখেন, একটা ভিডিওতে যদি আপনি নর্মাল ভ্যালিউ হিসেবে চিন্তা করেন, নর্মালি হলিউড মুভির কথা যদি বলি, তাহলে হচ্ছে ওরা প্রত্যেকটা মুভি হচ্ছে 24 FPS এ শুট এবং রেকর্ড করে। শুটিং কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার 60 FPS, 120 FPS বা আরো 1000 FPS দিয়েও করে অনেক সময়, যদি সেটাকে মানে আহ আপনার স্লো মোশন করতে হয়। কিন্তু আপনার হচ্ছে নর্মালি স্ট্যান্ডার্ড এডিট কিন্তু হয় 24 FPS এ। এটার রিজনটা কি? রিজন একটাই, সেটা হচ্ছে হলিউডের মুভিগুলাতে প্রত্যেকটা ফ্রেমের জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট অফ মানি চার্জ করা হয়। কারণ ওইখানে প্রত্যেকটা ফ্রেমে কম বেশি বিএফএক্স থাকে, সিজিআই থাকে। সো ওরা হচ্ছে ফ্রেম অনুযায়ী টাকা চার্জ করে। তো সেই হিসেবে হচ্ছে আপনার এগুলো মানে স্ট্যান্ডার্ড ভাবে হচ্ছে 24 FPS এ ইয়া করা হয়, আপনার হচ্ছে কি বলে, এডিটিং করা হয়। ঠিক আছে, আর ইউটিউবের কথা যদি বলি, সেগুলা নর্মালি 24 থেকে 30 FPS এর মধ্যেই বেশিরভাগে করে। কিন্তু অনেকের হচ্ছে এখন বর্তমানে যারা হচ্ছে ভালো কোয়ালিটির ভিডিও দেয়, ওরা হচ্ছে 60 FPS, 120 FPS এও অনেক সময় ভিডিও দেয়। ঠিক আছে, কিন্তু এখন দেখেন, এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমি যদি এফপিএস বাড়াই তাইলে লাভ কি, আর যদি আমি 24ই রাখি তাইলে লাভ কি? আচ্ছা দেখি আপনাদের মধ্যে কেউ একজন এই জিনিসটার অ্যান্সার দিতে পারেন কিনা, একটু বলেন তো দেখি। এফপিএস যদি বাড়ানো যায় তো সেক্ষেত্রে মনে করেন যে মুভি রিলেটেড যেগুলো আছে এগুলা বেশি চার্জ করে, আর এফপিএস বাড়ানোর ফলে ভিডিওটা একটু স্মুথ লাগে। যেমন ক্যামেরার সামনে যদি না না, আমি আপনি হাত তুলছি। কোশ্চেনটা বুঝেন নাই, আমি এইটা বলি না, নাই যে মূলত হচ্ছে দেখতে সুন্দর লাগে, না ক্লিয়ার আসে। না না, এরকম না। ফাইলের সাইজ বড় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এইটাও রিজন না। রিজনটা কি বলি, আপনার স্লো মোশন। আপনি মনে করেন যে 30টা ফ্রেম যদি একটা সেকেন্ডে করেন, মনে করেন আপনি 24 FPS এ হচ্ছে একটা ভিডিও শুট করছেন, ঠিক আছে, হ্যাঁ, তো ওইটাকে আপনি যদি ওইটা কিন্তু ওই 24টা ইমেজ কিন্তু 1 সেকেন্ডের মধ্যে সবগুলা শো করতেছে। ঠিক আছে, এই জন্য আমি ভিডিও আকারে দেখছি। এখন আমি যদি স্পিড কমাই দেই, তাহলে হচ্ছে ফ্রেমগুলোর লেন্থ বেড়ে যাবে না? হ্যাঁ, প্রত্যেকটা ফ্রেমই কিছু বাড়তি বাড়তি লেন্থ পাবে না? পাবে তো নাকি? তখন মনে করেন যে আপনার 24 FPS পার 2 সেকেন্ড হয়ে যাবে। আবার যদি আপনি 1 সেকেন্ডের ওই সেম জিনিসটাকে যদি 3 সেকেন্ড করেন, তাহলে তো আপনার হচ্ছে 24 FPS পার 3 মিনিট হয়ে যাবে, 3 সেকেন্ড হয়ে যাবে, সরি। তাহলে আপনি বলেন যে এই যে ইমেজগুলা, এগুলা কিন্তু 1 সেকেন্ডে চলার মতো করে হচ্ছে একটা ক্যামেরা শুট করছে। এখন আপনি যদি এটা স্লোমো করে দেন, তাহলে স্লো মোশনটা কি স্মুথ হবে নাকি আটকে আটকে আসবে? হ্যাঁ, অবশ্যই আটকে আটকে আসবে, কারণ ইমেজ বাই ইমেজ তো মুভ করতে হবে, তাই না? এই জন্য হচ্ছে 120 FPS, 60 FPS বা 1000 FPS এও অনেক ভিডিও শুট করে স্লো মোশন করার জন্য। ঠিক আছে, রিজনটা কি? মনে করেন যে আপনি, এবারে আমরা এতক্ষণ 24 FPS দিয়ে উদাহরণ টানছি, এবার আমরা মনে করেন যে 120 FPS নিয়ে উদাহরণ টানি। এখন আমি যদি মনে করেন যে 1 সেকেন্ডের একটা ক্লিপ যেখানে 120টা ফ্রেম আছে, ঠিক আছে, এই যে 120টা ফ্রেম,
120টা ফ্রেমকে মনে করেন যে আমি যদি 3 সেকেন্ডও করি তাহলে কয়টা ফ্রেম করে হয় প্রতি সেকেন্ডে বলেন তো? প্রায় 60 এফপিএস করে থাকে না প্রত্যেক ফ্রেমের জন্য। তাহলে ভিডিওটা তো এখনোই স্মুথ আছে নাকি? আমাদের স্মুথ হওয়ার জন্য দরকার কত? 23 এফপিএস। ঠিক আছে? তাহলে এইবারে বলেন আপনার হচ্ছে মনে করেন যে আমি যদি এটাকে প্রায় হচ্ছে এই সেম একটা ফ্রেমকে আমি চাইলে আপনার 5-10 সেকেন্ড অবধি ইয়া করে ফেলতে পারবো, লেন্দি করে ফেলতে পারবো, মানে স্পিড লো করে দিতে পারবো, তারপরেও আমার ফ্রেমগুলো স্মুথ থাকবে। তাহলে এখন দেখেন এই যে ফ্রেম পার সেকেন্ড এই জিনিসটা তো ক্লিয়ার নাকি? এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। আচ্ছা, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে এক্সাম্পলটা একবার দেখাই। ওকে, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাকে হচ্ছে ইউটিউবের একটা ভিডিওতে রিসাইকেল করছে। এখন দেখেন এইখানে দেখেন একটা বই আছে, যে বইয়ের মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় ফ্রেম বাই ফ্রেম একটা পেন্সিলকে আঁকা হয়েছে, পেন্সিল থেকে এটা রকেটে পরিণত হওয়ার একটা দৃশ্য আঁকা হয়েছে। এখন দেখেন এই এই পেন্সিল এই বুকটাকে যখন আমরা যখন এইটাকে হচ্ছে এক টানে মুভ করতে থাকবে তখন দেখেন দেখেন এগুলা কিন্তু সব কিন্তু পিকচার, ঠিক আছে? কিন্তু আপনি দেখেন প্লে করার কারণে কি হইতেছে, দেখছেন এবারে কিভাবে ভিডিওটা তৈরি হয়? নাকি এখনো মাথায় ঢুকে নাই? কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইখানে আপনাদেরকে একটা হিডেন কথা বলে রাখি, ঠিক আছে? যে আপনি যখন হচ্ছে একটা ভিডিও যখন আপনি 30 এফপিএস এ শুট করবেন, তখন আপনি আপনার চোখের সামনে হচ্ছে আপনার ডান হাত অথবা বাম হাতকে নেন, নিয়ে জাস্ট ঝাঁকুনি দেন। একটা ব্লার আসছে না হাতের সাথে? চোখের সামনে হচ্ছে হাতকে মেলে লেফট রাইটে হচ্ছে শেক করেন, ঠিক আছে? দেখবেন আপনার হাতটা একটু ব্লার ব্লার ফিল হচ্ছে, দেখতে দেখতে কিন্তু ব্লারি ব্লারি লাগতেছে। এখন আপনি যদি 60 এফপিএস এর উপরে কোন একটা ভিডিও শুট করেন, ঠিক আছে, ওই ভিডিওটা হচ্ছে আপনার এই ব্লারনেসটা চলে যাবে এফপিএস বেশি হওয়ার কারণে। সে হচ্ছে আপনার হাতের একদম পুরো মুভমেন্ট স্টেপ বাই স্টেপ ইয়া করে ফেলবে, যার কারণে মোশনের যে ব্লারটা ওইটা চলে যাবে। তাহলে এখন বুঝতে পারছেন তো কেন হচ্ছে 20 স্ট্যান্ডার্ড এফপিএস 24 কে ধরা হয়, 24 থেকে 30 অব্দি। অথবা আপনি যদি একদম মানে ন্যাচারাল রেজাল্ট চান আপনি 60 অব্দি যেতে পারেন, বাট 60 থেকে যদি আপনি বাড়ান তখন হচ্ছে আসল সমস্যাটা হবে। এরপরে যদি আমরা একটু হচ্ছে নিচের দিকে যাই, হোয়াট ইজ অ্যাসপেক্ট রেশিও। এখন দেখেন এই যে আপনি একটা হচ্ছে ইয়া দেখতেছেন, আমাদের এই যে একটা পেপার দেখতেছেন, এই পেপারটারও কিন্তু একটা অ্যাসপেক্ট রেশিও আছে, ঠিক আছে? এটা হচ্ছে A4 কাগজ। আমি ভুলে গেছি এটার অ্যাসপেক্ট রেশিওটা আসলে কত। এখন দেখেন অ্যাসপেক্ট রেশিও জিনিসটা কি ওইটা বুঝাই আপনাদেরকে, তারপরে আমরা হচ্ছে একটা ক্যালকুলেশনে যাব এন্ড আমরা এই জিনিসটাও দেখব যে আপনি চাইলে কিন্তু আপনার নিজের মন মতো একটা অ্যাসপেক্ট রেশিও ক্রিয়েট করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো ওই জিনিসটাও আমি একবার দেখাই দিব, যদিও হচ্ছে এই স্ট্যান্ডার্ড গুলোর বাহিরে কোনো অ্যাসপেক্ট রেশিও কেউ করে না। হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে একটা উদাহরণস্বরূপ দেখবো যে কিভাবে হচ্ছে অ্যাসপেক্ট রেশিওটা আসছে, ঠিক আছে? এখন অ্যাসপেক্ট রেশিও কি? অ্যাসপেক্ট রেশিও হচ্ছে উইডথ এন্ড হাইট, মানে হচ্ছে আপনার এই যে আপনার স্ক্রিনটা দেখতেছেন এইটার প্রস্থ আর হচ্ছে লম্ব বরাবর হচ্ছে উচ্চতা, ঠিক আছে? অর্থাৎ প্রস্থ বরাবর হচ্ছে এক্স আর লম্ব বরাবর হচ্ছে আপনার ওয়াই, ঠিক আছে? তো এক্স এবং ওয়াই এর যে অনুপাতটা তৈরি হবে সেটাই হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, ঠিক আছে? এখন উদাহরণস্বরূপ আমাদের মধ্যে সবচেয়ে পপুলার একটা হচ্ছে রেজুলেশন আছে, সেটা হচ্ছে 1920x1080 পিক্সেল। এখন 1920x1080 পিক্সেল মানে কি? অনেকের কোশ্চেন থাকতে পারে যারা নতুন। এখন 1920 মানে হচ্ছে 1920 হচ্ছে এক্স ভ্যালিউ এন্ড 1080 হচ্ছে ওয়াই ভ্যালিউ। অর্থাৎ আপনার স্ক্রিনে আপনি যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে আপনার এক্স বরাবর 1920টা পিক্সেল থাকবে। পিক্সেল হচ্ছে আপনার মনিটরের ভিতরে একদম ক্ষুদ্র 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 অনেকগুলো পিক্সেল তৈরি হওয়ার কারণে ওইগুলার উপরে আপনি সবকিছু দেখেন, ঠিক আছে? তো তার মানে কি আপনার হচ্ছে এই যে এই বরাবর এক্স অক্ষ বরাবর আপনার 1920টা পিক্সেল আছে, ঠিক আছে? এন্ড ওয়াই অক্ষ বরাবর আপনার হচ্ছে 1080টা পিক্সেল থাকবে। এইটাকে বলা হয় হচ্ছে আপনার রেশিও। এখন দেখেন রেশিও না, সরি, রেজুলেশন এটাকে বলা হয়, ঠিক আছে? এখন এইবারে দেখেন আপনি
এই যে 1920/1080 এইটাকে আমরা মানে নর্মালি বলি হচ্ছে 16:9। ঠিক আছে, 16 কত 9। এখন দেখেন একটা এক্সাম্পলে আসি যে 16:9 কিভাবে হইছে। ঠিক আছে, এখন দেখেন আমি যদি ক্যালকুলেটর ওপেন করি, ঠিক আছে, এইখানে আমি সিম্পলি লিখলাম যে আপনার হচ্ছে 1920, ঠিক আছে, 1920 ভাগ কত 16:9 না, তাহলে আমরা কত এক্স অক্ষ বরাবর রেশিও নিচে হচ্ছে 16, তাহলে আমরা অবশ্যই 16 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, ভাগ 16 কত আসছে 120, অর্থাৎ প্রতি এক রেশিওতে হচ্ছে 120টা করে পিক্সেল আছে। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে লিখলাম যে 16 ইকুয়াল হচ্ছে আপনার 1920, আর আপনার মানে একটা এক রেশিও সমান সমান হচ্ছে কত লিখবো 120 মনে হয় না, 120। ওকে, এবার আমরা দেখবো যে এই যে আমরা 120 ধরছি, এক পিক্সেল সমান আমরা ধরছি 120। ঠিক আছে, এখন দেখেন 16:9 আমাদের কিন্তু দুই পাশেই মিলতে হবে, সেম সেম সংখ্যা দুই পাশে মিলতে হবে। এখন যদি আমি আপনার হচ্ছে এই যে 1080টাকে 9 দিয়ে ভাগ করি, তাহলে আমি একবার দেখি তো যে কত আসে 1080 ভাগ 9। ঠিক আছে, এই যে দেখেন 120টা। ঠিক আছে, একদম হচ্ছে আপনার বরাবর 120টা, এখানেও 120টা। এর মানেটা কি, আপনি হচ্ছে একটা পিক্সেল সিলেক্ট করবেন যে আপনার এক রেশিওতে কয়টা পিক্সেল থাকবে। ঠিক আছে, ওই অনুযায়ী হচ্ছে আপনি রেশিওটা বানাই ফেলতে পারবেন। যেমন ধরেন আমি সাপোজ মনে করলাম যে হচ্ছে 5:2। ঠিক আছে, এখন আমি যদি এইখানে পার পিক্সেল, ঠিক আছে, পার পিক্সেল যদি আমি 100 করে ধরি, তাহলে আপনারা একটু বলেন তো যে 5:2 এর রেজুলেশন কত হবে। এই যে দেখেন খুবই সিম্পল, আমরা এক্স বরাবর পিক্সেল কয়টা ধরছি আমরা, এটা কিন্তু আপনার এইটার সাথেও এইটার সাথেও। ঠিক আছে, আমাদেরকে জাস্ট খেয়াল রাখতে হবে অনুপাতটা কত। ঠিক আছে, এখন আমি যদি আপনার হচ্ছে 5-এর সাথে 5 ইন্টু ইন্টু 100 দেই, তাহলে কত আসে 500। 500। ঠিক আছে, তাহলে আমি যদি আবার 2 ইন্টু আপনার হচ্ছে 100 দেই, তাহলে 200, তার মানে রেজুলেশন হচ্ছে 500 ইন্টু 200, মানে 500/200 হবে হচ্ছে আপনার পিক্সেল। ঠিক আছে, মানে রেজুলেশন, একটা ভিডিও রেজুলেশন। বুঝাইতে পারছি নাকি এখনো বুঝেন নাই? রেশিও এটা জাস্ট আমি একটা উদাহরণ দিছি। ঠিক আছে, নর্মালি হচ্ছে রেশিও ফিক্সড থাকে, আপনার হচ্ছে এটা জাস্ট একটা উদাহরণ দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে রেশিও জিনিসটা কিভাবে হিসেব করা হয়। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তবে মোটামুটি এগুলো তো প্রত্যেকটা ফরম্যাটই ফিক্সড করা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ফিক্সডই, আমি আপনাদেরকে স্টার্টিং এই বলছি যে এগুলো হচ্ছে ফিক্সড। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে হচ্ছে রেশিওটা হিসেব করা হয়। ঠিক আছে, হ্যাঁ, মানে আচ্ছা বুঝার জন্য আর কি। আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা হচ্ছে ছোটখাটো কোশ্চেন ধরি। ঠিক আছে, মনে করেন যে আমি লিখলাম হচ্ছে এখানে 9:60। ঠিক আছে, 9:14 দেই। ঠিক আছে, এখন দেখেন এইখানে আমি হচ্ছে পার রেশিও ধরলাম হচ্ছে আপনার 300 পিক্সেল করে। এইবার আপনারা আমাকে বলেন তো যে এখানে রেজুলেশন কত আসবে টোটাল, এখানে কত হবে? 2700 ইন্টু 4200 আসবে। ঠিক আছে, আপনি হচ্ছে 300 দিয়ে গুণ দিয়ে দিছেন। এই যে এইটাই আমি জাস্ট এই সিম্পল জিনিসটাই বুঝাইতে চাইছিলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝে যাওয়ার কথা, কারণ এটা হার্ডকোর কিছু না। আর এটা যদি আপনি নাও বুঝেন কোনো অসুবিধা নেই, এই জিনিসটা আমাদের তেমন একটা কাজে লাগবে না, আমাদের জাস্ট হচ্ছে লাগবে আপনার হচ্ছে রেশিওটা জানা। ঠিক আছে, এন্ড এইখানে দেখেন এইখানে হচ্ছে রেশিও গুলো দেওয়া আছে 16:9 ওয়াইড স্ক্রিন যেটাকে বলে, বা হচ্ছে আপনি বলতে পারেন ল্যান্ডস্কেপ মোড। ঠিক আছে, তো 16:9 হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে একটা ফরম্যাট যেটা হচ্ছে ইউটিউবের কন্টেন্টে ব্যবহার করা হয়। তো এইটার হচ্ছে আপনার রেজুলেশন গুলা দেওয়া আছে
যে আপনার এইখানে আরেকটা বিষয় আছে, এই যে আপনি রেজুলেশন ধরছেন, এখানে দেখেন প্রত্যেকটাকে কিন্তু আপনি নর্মালি যখন ইউটিউবে একটা ভিডিও দেখবেন তখন দেখবেন ওইখানে অপশন থাকে 360p, 480p, 720p, 1080p, এরকম কিন্তু অপশন থাকে। এখন দেখেন হ্যাঁ, এই যে পি গুলা, এইগুলা কিভাবে ধরা হয় একটু বলেন তো দেখি, কে বলতে পারেন? এখানে কিন্তু একটা কমন জিনিস আছে, আপনারা যদি এগুলা ভালোভাবে লক্ষ্য করেন তাইলে আপনারা পেয়ে যাবেন যে পি যে ভাই কিভাবে ধরা লাস্টের হয়। সংখ্যাটা মনে করেন যে ওই আগের হ্যাঁ, তিনশো এই তো, ষাট ওখানে। এই তো। আপনি দেখেন এই যে 2000 আপনার হচ্ছে 4K কোয়ালিটি 2160p, এখানে দেখেন 3840x2160। আবার হচ্ছে এখানে 360p বলছে, আপনি এখানে দেখেন আপনার হচ্ছে 640x360, ঠিক আছে? সো এই জিনিসটা মেনলি এইভাবে কাজ করে, এন্ড এই পিক্সেল গুলো আপনারা হচ্ছে একটু মাথায় রাখবেন, এগুলো মুখস্থ করা লাগে না। আপনি কাজ করতে করতে আপনার মাথায় এমনিতেই ঢুকে যাবে, আর কেউ যদি চান মুখস্থ করতে করে রাখতে পারে, ঠিক আছে? এগুলা কাজে দিবে। আপনার হচ্ছে 2K রেজুলেশন কত, 16:9 এ, তারপরে 2160p মানে 4K রেজুলেশন কত পিক্সেল আসে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা হচ্ছে অ্যাজ এ ভিডিও এডিটর মাথায় রাখতে পারেন। এন্ড এইখানে দেখেন এই যে 16, এখানে স্ক্রিনটাকে 16 ভাগ করা, এটা 9 ভাগ করা, এটা একটু আগেই বুঝালাম, ঠিক আছে? এরপরে আপনি দেখেন এই যে 9:16 রেশিওটাও দেওয়া হয়েছে। তারপরে আপনার হচ্ছে স্কোয়ার, যেটা 1:1 বলে। 1:1 মানে কি, আমি যদি এই ওয়ানটাকে এক ওয়ানে 1080 ধরি, এই এক ওয়ানেও আমার 1080 আসবে না? তাহলে আমার কি হইলো, 1:1 হইলো না, মানে 1080 ইন্টু হ্যাঁ, 1080 হইলো না? এটার হিসাব সবচেয়ে সিম্পল, আপনি দেখেন এই যে 360 ইন্টু 360, 480 ইন্টু 480, 720 ইন্টু 720, এই বিষয়গুলো বুঝছেন কেমনে আসছে রেশিওটা? এখানে যদি আপনি 360 পিক্সেল এক ধরেন, এই পাশেও এক আছে, তাইলে 360 ইন্টু 360, এটা অটোমেটিক বিষয়, তাই না? আপনি যদি একে 720টা পিক্সেল ধরেন, আর একেও 720টাই পিক্সেল আসবে, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে চারদিকে সমান সমান এইটার ক্ষেত্রে। ওকে, আচ্ছা। এরপরে দেখেন এটা হচ্ছে আম, আপনার 4:3, এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য, যেটা ইনস্টাগ্রামে বেশিরভাগে এটা ইউজ করা হয়। তবে এইটার থেকেও বেশি স্ট্যান্ডার্ড ইনস্টার জন্য হচ্ছে 9:16। ইনস্টা এবং ইউটিউব শর্ট বেশিরভাগই এখানে হয়, তবে আপনার যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে বা নিজের যদি ইচ্ছা হয়, আপনি এইটাতেও করতে পারেন, এই যে 4:5-এ, ঠিক আছে? এটা আপনার উপর ডিপেন্ড করে। অ্যান্ড এই জিনিসগুলো আমি এক প্রকার স্কিপই করলাম, রিজনটা হচ্ছে কি, আপনারা এগুলো আগে থেকেই জানেন। আচ্ছা, এখন দেখেন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে 21:9, যেটা হচ্ছে ওয়াইড স্ক্রিন সিনেমেটিক। এখন এইটার দ্বারা কি বোঝায়? সিনেমেটিক এর মধ্যে আপনার এটা কিন্তু আপনি যদি দেখেন, এটা সিমিলার টু হচ্ছে এর সাথে সিমিলার কিছুটা 1080 পিক্সেলের সাথে আপনার যদি কম্পেয়ার করেন, স্ক্রিন গুলো দেখতে কাছাকাছি মনে হবে, কিন্তু এইটা দেখবেন যে সাইড দিয়ে একটু বেশি, ঠিক আছে? এখন দেখেন আমি যদি আপনাদেরকে একটা মুভি দেখাই, আমার এখানে মুভি আছে কিনা আই ডোন্ট নো, হয়তো বা দুই একটা থাকলেও থাকতে পারে হলিউডের। মনে করেন যে আমি এই মুভিটা ওপেন করলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন আমি যদি এটাকে ফুল স্ক্রিন করি, এখানে দেখেন এই যে শুধুমাত্র এই অংশটাতে হচ্ছে মুভি প্লে হচ্ছে, নিচে দেখেন দুইটা কালো বর্ডার পুরাপুরি খালি, ঠিক আছে? এইটাই হচ্ছে 21:9, বুঝাইতে পারছি? হ্যাঁ, এইটাই 21:9। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি পরে যাই, এই যে এখানে, and এটা হচ্ছে হাউ ফিল্মোরা স্টার্টেড, যেহেতু আমাদের কোর্সটা ফিল্মোরার উপরে, ঠিক আছে? হ্যাঁ, আপনারা চাইলে এই জিনিসটা পড়ে নিতে পারেন যে এই ফিল্মোরা কোম্পানি কখন শুরু হয়েছে, ফিল্মোরা কিভাবে কিভাবে আসছে, এগুলো আমাদের হচ্ছে এখন জানার আমি মনে করি যে তেমন প্রয়োজন আছে, ঠিক আছে? চাইলে আপনারা একবার পড়ে নিতে পারেন। ওকে, এরপর হচ্ছে ডিফারেন্স বিটুইন লার্নিং স্কিলস এন্ড টুলস, ঠিক আছে? এখন দেখেন এই জিনিসটা দ্বারা কি বুঝাইছে? আসলে আমরা সবার আগে আসি হচ্ছে এই যে টুলস যে শব্দটা, এইটা দ্বারা কি বুঝাইছে? এখন মনে করেন যে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, ঠিক আছে? আপনি একটা কাঠ মিস্ত্রির কথা চিন্তা করেন, এই যে দুইটা কাঠ মিস্ত্রির কথা চিন্তা করেন। একটা কাঠ মিস্ত্রি, ঠিক আছে, যাকে হচ্ছে জাস্ট হচ্ছে আপনার বাটল বলেন, করাত বলেন, তারপরে মানে আপনার ইয়াগুলা কাটার, মানে গাছ কাটার জন্য বা কাঠকে নিজস্ব একটা সুন্দর শেপে আনার জন্য যত রকমের আপনার হচ্ছে জিনিসপাতি দরকার, হাতুড়ি বলেন, তারপরে করাত বলেন, হ্যাঁ, এগুলো সব কিছু দেওয়া হয়েছে তাকে, ঠিক আছে?
কিন্তু শর্ত একটাই, সে হচ্ছে আহামরি একটা স্কিল্ড না, সে মোটামুটি পারে, ঠিক আছে। এন্ড আরেকজন লোক যে হচ্ছে ফুললি স্কিল্ড এবং তাকেও এই সেম জিনিসগুলো দেওয়া হয়েছে, এগুলাকে আমরা তুলনা করতে পারি একটা টুলস এর সাথে, ঠিক আছে, যে এগুলো সবগুলো এক একটা টুলস, ঠিক আছে। তো আপনি যদি এখন চিন্তা করেন যে এই দুইজন ব্যক্তির মধ্যে আপনারাই বলেন তো যে যে লোকটা হচ্ছে স্কিল্ড ভালোভাবে, সে হচ্ছে আপনার বেটার ডিজাইন করতে পারবে কাঠের উপরে, নাকি হচ্ছে যেই ব্যক্তিটা জাস্ট টুল, যেগুলা টুলস এর ব্যবহারগুলো ভালো মতো শিখছে আর তেমন একটা আহামরি স্কিল নাই, কার ইয়াটা বেটার হবে, কার ডিজাইনটা বেটার হবে, বা কার ফার্নিচারটা আপনি আগে নেবেন সবার আগে? স্কিলফুল লোকেরটাই তো ভাই। হ্যাঁ, কারণ তার কাছে স্কিলও আছে, আবার সে তো টুলস এর ব্যাপার জানেই, ঠিক আছে। জানো, এখন অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেকে কোর্সে আসে, সে কি করে, এই যে টুলটা শিখে, কিন্তু সে এই জিনিসটা শিখে না, ঠিক আছে। আর এইটা না শিখার একটা রিজন হচ্ছে হোমওয়ার্ক দেয় না। একদম প্রত্যেকটা কোর্সে একই রকম সমস্যা, এই জন্য আমরা এরকম হার্ড রুলস রাখছি। প্রত্যেকটা ভিডিও এডিটিং কোর্স আপনি যে দেখেন, প্রত্যেকটা মেন্টর সব সফটওয়্যার টফটওয়্যার সব শিখায়, প্র্যাকটিস ফাইলসও দেয়, কিন্তু অর্ধেক মানুষ দেখবেন যে প্র্যাকটিস করে না, যার কারণে তাদের স্কিল জিনিসটা হয় না। সে সফটওয়্যার পারে ঠিকই, বাট স্কিলটাকে ইউটিলাইজ করতে পারে না, কারণ তার স্কিল নেই। সফটওয়্যার টুলটাকে তো ইউটিলাইজ করতে হবে, তাই না? এখন দেখেন, কোনো কাজ করার জন্য প্রয়োজনীয় টুলস, যেমন ভিডিও এডিটিং এর জন্য সফটওয়্যার, যেমন আপনি ফিল্মোরা, ডাভিনসি রিজলভ, প্রিমিয়ার প্রো যেটাই বলেন, সবগুলোকে একটা টুলস বলতে পারেন, ঠিক আছে। এন্ড আপনি স্কিল শিখবেন টুলস এর সাথে, শুধু টুল শিখলে হবে না। এই জিনিসগুলোই হচ্ছে বলা হয়েছে, যে আমি একটু আগে যে উদাহরণটা আপনাদেরকে দিলাম, এই জিনিসগুলো হচ্ছে এইখানে একটু অন্যভাবে বলা হয়েছে, বাট আমি হচ্ছে আমার মতো করে একটা উদাহরণ দিছি হয়তোবা। হ্যাঁ আসল কথাটা হচ্ছে কি, আপনার এই যে ক্যাপকাট বলেন, ফিল্মোরা বলেন, ঠিক আছে, প্রিমিয়ার প্রো বলেন, সবগুলো হচ্ছে একটা টুলস, বাট আমাদের মধ্যে একটা খারাপ ধারণা আছে যে ফিল্মোরা ক্যাপকাট ইউজার হইলেই সে ভালো কিছু করতে পারবে না। কিন্তু আপনি দেখেন, বর্তমান মার্কেটে আপনার প্রিমিয়ার প্রো এডিটরদের থেকে বেটার এডিটিং ক্যাপকাট দিয়ে পোলাপান করতেছে, ফিল্মোরা দিয়ে পোলাপান করতেছে। কেন করতেছে জানেন? কারণ তাদের কাছে স্কিল আছে। আসলে প্রত্যেকটা সফটওয়্যারে, ক্যাপকাট বলেন, ফিল্মোরা বলেন, প্রিমিয়ার প্রো বলেন, প্রত্যেকটা সফটওয়্যার আপনাকে জাস্ট প্রয়োজনীয় যে সমস্ত ফিচার, যেসব টুল দরকার, ওইগুলো দেওয়া হয়েছে। এখন স্কিলটা তো আপনার কাছে, নাকি স্কিলও আপনাকে সফটওয়্যার দিয়ে দিবে? এটা কি পসিবল? সেটা, এটা করতে করতে শিখতে, মানে করতে প্র্যাকটিস করতে করতে হয়। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে হয়। তারপরে হচ্ছে আপনার স্কিলড হইতে হইলে প্র্যাকটিস মাস্ট লাগবে, ঠিক আছে। প্র্যাকটিস ছাড়া প্র্যাকটিস আপনি, পাশাপাশি রিসার্চও করতে হয়, মানে হ্যাঁ, মানুষের রিসার্চ করতে হবে, এদিক ওদিক ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে। এন্ড আমরা আমাদের কোর্সের পাশাপাশি আপনাদেরকে হচ্ছে কিছু চ্যানেল হচ্ছে, আমাদের মনে করেন বেসিক যখন শেষ হবে, তখন আমরা কিছু চ্যানেল হচ্ছে আপনাদেরকে রিকমেন্ড করব। এমন অনেক কিছুই থাকতে পারে, ঠিক আছে, যে জিনিসগুলো হয়তোবা এই সময়টাতে আমাদের কোর্সে কভার করা হবে না, বা নাও হতে পারে কোনো একটা কারণে, বা এমন একটা কিছু যেটা হয়তোবা আমারই জানা নাই, ঠিক আছে না? এমন হইতে পারে না, নাকি মানুষ দুনিয়াতে সবই জানে? হয় না। না। তো আমরা হচ্ছে মনে করেন যে কিছু চ্যানেলও আপনাদেরকে দিব, ওই চ্যানেলগুলা থেকেও আপনারা চাইলে কিছু জিনিস লার্ন করতে পারেন। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আপনাকে শুধুই যে আপনি কোর্সে ভর্তি হয়েছেন, কোর্সের উপরে ফুললি ডিপেন্ডেন্ট হবেন তা না। এভাবে যদি করেন, আপনি কখনোই স্কিলফুল হইতে পারবেন না, ঠিক আছে। আপনাকে স্কিল অর্জন করতে হলে আপনাকে বাহিরের জ্ঞানও নিতে হবে, ঠিক আছে। এখন মনে করেন যে বিষয়টা এমন আর কি, যে যখন আমরা হচ্ছে এইচএসসিটা কমপ্লিট করি, ঠিক আছে, এটা সবাই জানেন। এইচএসসি কমপ্লিট করার পরে আমরা যখন ভার্সিটিতে উঠতে যাই, তখন কিন্তু আমাদেরকে আউটার অনেক নলেজ নিতে হয়, মানে একাডেমিক বই ছাড়াও। এই জিনিসটাও সেরকম। কারণ আপনি নিজেই দেখেন, 35টা ক্লাসে কি আদৌ পুরো সফটওয়্যার একদম, মানে এডিটিং এর সবকিছু শেখানো পসিবল? আমি যদি মনে করেন যে আপনার একটা ক্যাটাগরির ভিডিও ধরেন ডকুমেন্টারির ভিডিও, যদি আমি জাস্ট ব্রেকডাউন দিতে থাকি, ভয়েস অফ ঢাকার কি কোনোদিন আপনার ভিডিও আপলোড করা বন্ধ হবে? মানে যতক্ষণ অব্দি ওনার আল্লাহ না করুক, ওনারের কিছু না হয়েছে, বন্ধ হবে? না। হবে না। আপনার ম্যাগনেট মিডিয়ার মতো চ্যানেলের ভিডিও কখনো বন্ধ হবে না। তার মানে কি, এই ফিল্ডে নতুন কিছু আসাও কখনো বন্ধ হবে না। এখন আমি যদি আপনাকে সবগুলা ভিডিও শেখানো খালি শুরুই করি, একটার পর একটা খালি দেখাইতে আছে, তাহলে তো আমি আনলিমিটেড ক্লাস নিতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা?
ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে মনে করেন আমাদের মডিউল 1 শেষ, এন্ড আগামীকালকে মানে আগামী ক্লাস যেটা হবে আর কি, আগামীকাল না সরি, আগামী ক্লাসে আমরা হচ্ছে রিসোর্সেস কালেক্ট কিভাবে করতে হয়, কোথা থেকে কি রিসোর্সেস নিবেন, এই জিনিসগুলো দেখব।